দর্শক শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। অনেক অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। ফোনে ফেসবুকে প্রতিদিনই আপনাদের কমেন্টস উৎসাহিত করছে আমাদেরকে। ফ্রেন্ডস, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই আয়োজন। আমন্ত্রণ আজকের এপিসোডে সামি আমুন আজও আছি আপনাদের সাথে। শোবিজ লাভার্স যারা আপডেট হতে চান আজকের শোবিজ ওয়ার্ল্ড সম্পর্কে, তাদের জন্য আমাদের প্রথম সেগমেন্ট দেখুন কোথায় কি হচ্ছে। হুমায়ুন আহমেদের উপন্যাস অনিল বাগচির একদিন নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক মোরশেদুল ইসলাম। আর অনিল বাগচির একদিন উপন্যাসের অতসী চরিত্রটিকে পর্দায় রূপদান করবেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকা হওয়ার জন্য তাই নিজেকে নতুনভাবে তৈরি করছেন তিনি। চিত্রনায়ক অনন্ত জলিল ও শাকিব খান। আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই দুই জনপ্রিয় নায়কের সিনেমা। এবার প্রযোজক এবং নায়ক দুই রূপে দেখা যাবে তাদেরকে। অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত মোস্ট ওয়েলকাম 2 এবং শাকিব খান অভিনীত ও প্রযোজিত হিরো দ্য সুপারস্টার সিনেমা দুটো মুক্তি পেতে যাচ্ছে একই সময়ে। ফলে দারুণ এক লড়াইয়ের অপেক্ষা করছে ঢালিউড পাড়া। বেঁচে থাকার জন্য নামে একক অ্যালবাম নিয়ে আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর। এই অ্যালবামের গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল, গানের সুর করেছেন রূপঙ্কর নিজেই। আর রোজার ঈদে অ্যালবামটি ভারত ও বাংলাদেশে একসঙ্গে প্রকাশ করছে ভারতের জিরোনা এন্টারটেইনমেন্ট ও জিরোনা বাংলাদেশ। বিগ বস 6 এর মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সানা খান। তারপরে সালমানের জয় হো সিনেমা দিয়ে বলিউড হয়ে এবারে হলিউডের পথে তিনি। হলিউডের এক ডেইলি সোপ নির্দেশক তাকে ডাক পাঠিয়েছেন, আর তাতে সাড়া দিয়েছেন সানা। এই সিরিয়ালে হায়দ্রাবাদের শাহী রাজবংশের রানীর ভূমিকায় দেখা যাবে তাকে। এবছরই বাজারে এসেছে তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম কিস মি ওয়ান্স। আর তারপরেই দীর্ঘ বিরতি শেষে আবারও চলচ্চিত্রে অভিনয় করার ঘোষণা দিলেন গায়িকা অভিনেত্রী কাইলি মিনোগ। সিনেমার নাম স্যান অ্যান্ড্রিয়াস। এতে ডোয়েন জনসনের বিপরীতে দেখা যাবে তাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পকে নিয়ে তৈরি এই সিনেমার গল্প। সঙ্গীত শিল্পী ঝিলিক 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরে অংশগ্রহণ করেন তিনি। 2002 নতুন কুড়িতে দেশের গান ও নজরুল সঙ্গীতে প্রথম বিভাগে এবং পল্লী গীতি বিভাগে দ্বিতীয় স্থান করে সঙ্গীতকে আপন করে নেন তিনি। বিস্তারিত রিপোর্টে। ঝিলিক এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ছোটবেলাতেই গান শেখা শুরু হয় বাবার কাছ থেকে। 2002 সালে জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে দেশের গান ও নজরুল সঙ্গীত বিভাগে প্রথম, পল্লীগীতি বিভাগে দ্বিতীয় হন তিনি। সেই থেকেই সঙ্গীতকে আপন করে নেন ঝিলিক। 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরে অংশগ্রহণ করেন তিনি। প্রতিযোগিতায় গান গেয়ে জয় করে নেন বিচারক ও সাধারণ মানুষের হৃদয়, ছিনিয়ে নেন সেরা কণ্ঠের মুকুট। তারপর যেন আর থেমে থাকতে চাননি এই শিল্পী। 2009 সালে রিলিজ করেন তার প্রথম একক অ্যালবাম আমার কি দোষ। অ্যালবামটির সফলতার ধারাবাহিকতায় নিজের নামেই 2012তে বের করেন তার দ্বিতীয় একক অ্যালবাম ছাড়াও ঝিলিক কণ্ঠ দিয়েছেন প্রায় 15টি মিক্সড অ্যালবামে। সেই সাথে কণ্ঠ দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্রেও। তবে সবকিছু ছাপিয়ে কনসার্ট ও টিভি লাইভ শো পারফর্ম করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এ শিল্পী। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। দর্শক, আজ আমাদের সাথে আছেন দ্য ভেরি ট্যালেন্টেড সিঙ্গার ঝিলিক। ওয়েলকাম টু আওয়ার শো ঝিলিক। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, এখন ব্যস্ততা কি নিয়ে? এখন ব্যস্ত কনসার্টগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত আছি। আর নিজের অ্যালবামের কাজ শুরু করব নেক্সট মান্থ থেকে, সেটার প্রস্তুতি নিচ্ছি। তো শুরুটা তো খুব ছোটবেলা থেকে শুরু হয়েছে, তো আসলে ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? পুরোটাই, কারণ আমার বাবা MA জলিল তিনি সঙ্গীত শিল্পী এবং আমার বাবার কাছে আমার হাতে খড়ি। তো অবশ্যই সেই মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হওয়া, তো অবশ্যই একদম ছোটবেলা থেকে এই গানে
আশা। আচ্ছা। তো এখন পর্যন্ত আছি এবং ফ্যামিলি সাপোর্ট এখন পর্যন্ত তো আছে এবং আমি জানি আমার একদম শেষ অবধি পর্যন্ত থাকবে। আচ্ছা, তো চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী হওয়াটা আপনার ক্যারিয়ারের জন্য আপনি কি মনে করেন কতটা সাপোর্ট করছে? দ্যাটস মাই টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি, কারণ আমি Exactly. কারণ এই প্ল্যাটফর্মটা না থাকলে হয়তো ঝিলিক আজকে শুধু ফ্যামিলি মেম্বার্সদের সামনেই গান করতো, এরকম হতে পারে। বাট আমি এখন সবার মানে সব জায়গায় যাচ্ছি, গান করছি, মানুষ চিনছে, ঝিলিক নামটা চিনছে, বা যতজনই হোক, একজন Okay. দুজনও হতে পারে সেটা, বাট এটার জন্যই। সো আমার মনে হয় এটা আমার অনেক আমার লাইফের টার্নিং পয়েন্ট, এবং বাকিটা এখন জার্নি আমার উপর ডিপেন্ড করে। ওকে, আপনার গান তো সবাই শুনেছে, আমরাও শুনেছি, কিন্তু স্পেশালি আমাদের শোবিজ টুনাইটের ভিউয়ার্সদের জন্য আমরা 2 লাইন গান শুনতে চাই। হ্যাঁ শিওর, অবশ্যই। আমি আমার লাস্ট অ্যালবাম থেকে একটা গান একটু শোনাচ্ছি। এটা টিউন অ্যান্ড কম্পোজ করেছি ইব্রা টিপু, লিখেছে মিথিলা ইব্রার। ওকে। নিসা নিসা গারি নিসা নিসা গারি নিসা সা দা দা পা মা পা পা ধা নি নি রে সা ধা ধা মা পা। তারি কথা যে সুরে সুরে আমার কানে বাজে, সেই সুরের গানে গানে মনে স্বপ্নের আশা যে, যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে, লুকিয়ে থেকে যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে, লুকিয়ে থেকে। ওয়াও, Thank you. অসাধারণ অসাধারণ। Thank you so much. ঝিলিক, ইব্রা টিপুর সাথে আপনার একটা মিউজিক ভিডিও আমরা দেখেছি, অসাধারণ গান, খুবই জনপ্রিয়। you. তো আমরা সেই মিউজিক ভিডিও সম্বন্ধে আমরা একটু জানতে চাই। এটা আমার একদম প্রথম মিউজিক ভিডিও আমার। এটা আমার লাস্ট যে সোলো অ্যালবামটা বের হয়েছে ঝিলিক সেলফ টাইটেলে, সেখান থেকেই গানটা, একটা গান ডুয়েট ছিল টিপু ভাইয়ের সাথে, তো সেই গানটাই মিউজিক ভিডিও করা, এবং প্রথম মিউজিক ভিডিও যেহেতু, সো আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি, এবং আমি দর্শকদের কাছ থেকেও খুব ভালো ভালো কমেন্টস পেয়েছি, অনেকেই বলেছে মিউজিক ভিডিওটা খুব সুন্দর হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি আমার পাওয়া। সো আমি মিউজিক ভিডিওটা বানিয়েছিলাম, গানটা খুব পছন্দ ছিল, দ্যাটস ওয়াই, এবং এটা শুট করা হয়েছে শ্রীমঙ্গল, এবং থ্যাঙ্কস টু শুভব্রত সরকার, দ্য সিনিয়র টিম, যারা এটা বানিয়েছে। Wow. এই তো। ওয়েল, এখন কিন্তু শিল্পীদের জয় জয়কার, অনেক শিল্পী, হ্যাঁ, কিন্তু অনেক। সেখানে মানে এত শিল্পীদের মাঝখান থেকে নিজেকে আলাদা করে রাখার জন্য কোন দিকটা আপনি বেশি গুরুত্ব দেন? আসলে আমি যেটা বলবো, এখন যারা গান করছে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেই কাজ করছে, আবার কিছুদিন পর ঝরেও যাচ্ছে। এটার Exactly. একটা কারণ হচ্ছে সাধনা। আমি যেটা ফিল করি যে সাধনাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি অনেক ইম্পর্টেন্স দিই। এবং আরেকটা যেটা আমি চাই যে আমার নিজের একটা স্টাইল ক্রিয়েট করতে চাই, যেটা এখন পর্যন্ত আমার হয়নি, আমি এখন পর্যন্ত সেটা আমার আসেনি, যেহেতু এটা একটা ক্রিয়েটিভিটি। সো নিজের একটা স্টাইলটার আসার বা এই ব্যাপারটার নিজের একটা উপর, হ্যাঁ signature। এক্স্যাক্টলি, সেটার প্রতি আমি একটু বেশি এখন মানে দিচ্ছি প্রাধান্যটা। আই ডোন্ট নো কবে হবে, তবে চেষ্টা করছি একটা শীঘ্রই হবে ইনশাআল্লাহ। স্টাইল ক্রিয়েট করার জন্য, যেটা আমাকে অন্যদের থেকে একটু আলাদা করবে। চেষ্টা করছি। আচ্ছা, তো কোন ধরনের গান আপনি বেশি পছন্দ করেন? যেহেতু আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শিখছি এবং নজরুল সঙ্গীতও করছি, সো বাট আমি পার্সোনালি আধুনিক গান একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে রবীন্দ্রসঙ্গীত, তারপরে ফোক যে গানগুলো আছে, এগুলো অ্যাটেম্প্ট করার চেষ্টা করি, আমার খুব পছন্দ। আমি জানি না হয় কিনা আমার গলায়, তবে আমি ট্রাই করতে পছন্দ ওকে, করি। রেয়াজ তো করা হয় হ্যাঁ, ডেফিনেটলি। ডেফিনেটলি। ওকে, তো আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ওভাবে বলতে পারবো না, বিকজ দেখা যায় আমি আজকে একটা চিন্তা করছি যে কালকে কি করবো। সো এখন পর্যন্ত অতদূর পর্যন্ত চিন্তা ভাবনা করিনি, তবে একটা টার্গেট আমার যেটা আছে যে আমি ভালো গান করতে চাই, এবং সেটা যদি একটা গানও হয়, আমার সারা জীবনের একটা গানই যদি ভালো গান হয়, আমি সেটার পিছেই ছুটবো। এখন পর্যন্ত ছুটছি, আমি জানি না কবে হবে সে একটা গান, তবে আমি চাই ভালো গান করতে, যে গানটা আমাকে আমি না থাকলেও বাঁচিয়ে রাখবে আমাকে। ঝিলিক, আপনার সাথে আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু একটা ব্রেক নিয়ে আসি। শিওর। দর্শক যারা নতুন আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের বলছি, ফেসবুকেও কিন্তু আছি আমরা, টাইপ করুন facebook.com/showbiz.tonight পেজে, আমাদের পাবেন, এখন চেক করুন না। আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরবো। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট। আপনাদের সাথে আছে আমি সামিয়া মুন। ভিউয়ার্স, ব্রেকের আগে আমরা কথা বলছিলাম ঝিলিকের সাথে, এখন আমরা আবারও ফিরে যাচ্ছি আড্ডায়।
ঝিলিক, আমরা কথা বলছিলাম আপনার ফিউচার প্ল্যান নিয়ে, যে ফিউচার প্ল্যান আপনি কি গান নিয়ে কি করবেন। তো এখন আমরা শুনতে চাচ্ছি যে আপনি এখন কোনো অ্যালবাম রিলিজ করছেন কিনা। অ্যালবাম, যেহেতু আমার লাস্ট অ্যালবামটা 2012-তে বের হয়েছে, তো আমি আসলে আমার ফার্স্ট অ্যালবাম এবং সেকেন্ড অ্যালবাম তার মাঝখানে আমি 3 বছরের গ্যাপ দিয়েছিলাম, সো লং টাইম। এবং আমি কারণটা আসলে কি আমরা জানতে হ্যাঁ, পারি? কারণটা হচ্ছে আমি একটা গানের পিছনে একটু বেশি সময় দিতে চাই। আমি চাই না 1 বছরে আমার 12টা গান আসুক, আমি চাই 1 বছর যদি একটা গানও আসে সেই গানটা একটু কোয়ালিটিফুল যেন হয়। তো দ্যাটস ওয়াই আমি একটু সময় নিব এবং আমার তবে ইচ্ছে আছে কোরবানি ঈদে আমার সোলো অ্যালবামটা রিলিজ দেওয়ার, তবে চেষ্টা করব। আমাদের ভিউয়ার্সরা কুরবানি ঈদে আপনার, ইনশাআল্লাহ। ওকে ঝিলিক, আমরা কথা বলবো কিন্তু একটা রিপোর্ট দেখে হ্যাঁ, আসি। sure, please. সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তন এসেছে মানুষের দৈনন্দিন জীবনে, ঘরোয়া সাজসজ্জায়ও। আর তাই তো এখন ঘরের যে কোনো আসবাবপত্রের সৌন্দর্যকে আরও আলোকিত করে তুলতে এখন দেশের বাইরের মতো বাংলাদেশেও পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ধাঁচের লাইটিংস ও ফিটিংস। এমনই কিছু ফ্যাশনেবল শোরুম ঘুরে আমরা জেনে নেব ঘরের সাজসজ্জায় লাইটিংয়ের গুরুত্ব সম্পর্কে। দিনের বর্ণিল আলোর পরে সূর্য নামতে না নামতেই ঘরের প্রতিটি আসবাবপত্রই অন্ধকারের আড়ালে হারিয়ে ফেলে নিজেকে। যখন এসব ফার্নিচার আর প্রদর্শন করতে পারে না নিজেদের সৌন্দর্যকে, তখন ঘর ও ঘরের ফার্নিচারের নকশার মাঝে আবারও আলো ফোটাতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের এ ধরনের ওয়াল লাইট। এতদিন আমরা জেনেছি যে লাইটিং শুধু বাড়িয়ে থাকে অন্যের সৌন্দর্য, কিন্তু সময়ের পালাবদলে ও মানুষের রুচির পরিবর্তনের মধ্য দিয়ে লাইটের এসব নিত্য নতুন ফ্রেমগুলো এখন নিজেই এক একটি সৌন্দর্যের আবরণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াল লাইট এটা তো কমন, এটা সবারই ইউজ হচ্ছে। ইভেন 3 পয়েন্টের যে হ্যাঙ্গিংগুলো, এগুলো ইদানিংয়ে বেশ ভালো চলতেছে আর কি। এটা লবিতে ইউজ করা যাচ্ছে, ডাইনিং ইউজ করা যাচ্ছে, তারপরে বিভিন্ন ধরেন আউটডোর ইউজ করা যাচ্ছে আর কি। এসব লাইটের মাঝে রয়েছে বিদেশি ঝাড়বাতি, ওয়াল ল্যাম্প, টেবিল ল্যাম্প, কর্নার ল্যাম্প, মোশন ল্যাম্প সহ প্রভৃতি আলোকসজ্জা, যা অনেক ক্ষেত্রেই বাড়িয়ে দেয় যে কোনো শৌখিন মানুষের ঘরের সৌন্দর্যকে। এসব লাইটের দাম নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা থেকে শুরু করে 3,50,000 টাকা পর্যন্ত। একই সাথে লাইটের কোয়ালিটি ভেদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে দামের তারতম্য। এ ধরনের ঘরোয়া আলোকসজ্জা দেশের রুচিশীল মানুষদের হোম ডেকোরেশনের শৌখিন করে তোলার পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকাংশে সহযোগিতা করবে বলে মনে করেন দেশের বাইরে থেকে বিভিন্ন ডিজাইনের আলোকসজ্জা নিয়ে আসা এসব আমদানিকারকরা। SM সাব্বির, শোবিজ টুনাইট। আশির দশকে প্রচুর ক্লাসিক মুভি তৈরি হলেও প্রতি বছর 2টির বেশি মুভি খুব বেশি ব্যবসা সফল ছিল না। তবে ব্যতিক্রম ছিল 1984 সাল। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও 1984 সালে মুক্তি পাওয়া 10টি মুভি আজও বোঝাতে সক্ষম যে আশির দশক আসলে কি ছিল। এই 10টি মুভি এই বছর তাদের 30 বছর পূর্তি উদযাপন করছে। Ghostbusters, Footloose, The Terminator, Karate Kid, Gremlins, Beverly Hills Cops, The Never-Ending Story, Police Academy, A Nightmare on Elm Street ও ইন্ডিয়ানা জোন্স দ্য টেম্পল অফ ডোম, এই 10টি মুভি প্রজেক্ট 1984 হিসেবে এবারে তাদের 30 বছর পূর্তি উদযাপন করছে। ঘোস্টবাস্টার্স, গ্র্যামলিনস এবং এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট মুভিগুলো হু ইউ গনা কল ব্যাপারটা মাথায় গেঁথে দিয়েছিল। ফলে দর্শক রাতের বেলা ভয়ে ফ্রিজের দরজা খোলার আগে দুবার চিন্তা করত। আর এভাবে লিজেন্ডে পরিণত হয় হরর এই সিনেমাগুলো। এ সময়ের অন্যতম দুটি সিনেমা হলো ফুটলুজ ও দ্য নেভার এন্ডিং স্টোরি। আর টার্মিনেটর সিনেমার যে ক্রেজ আজ দুনিয়া জোড়া, সেটাও তৈরি হয়েছে 1984 সালে। আর্নল্ড শোয়ার্জনেগার এই মুভিতে সাইবর্গ হিসেবে অভিনয় করেন, যা আজও আইকনিক রোল হিসেবে পরিচিত। ক্যারাটে কিড যেমন নিজের দেশ ছেড়ে আসা ড্যানিয়েলের অপমানের প্রতিশোধ নেবার গল্প, তেমনি এডি মার্ফি কিভাবে তার বন্ধু সিলভার স্টার স্ট্যালিনের মৃত্যুর প্রতিশোধ নেয়। বেভারলি হিলস কপস হলো তার গল্প। এডি মার্ফির অনবদ্য অভিনয় এই মুভিকে দেয় নতুন মাত্রা।
a man who claims to be on vacation, you look a lot like you're on a stakeout. 1984 শুধু মানুষকে ভাবায়নি, তার সাথে সাথে মানুষকে হাসতেও অনুপ্রেরণা জুগিয়েছে। পুলিশ একাডেমি এবং বেভারলি হিল কপস এমনই চলচ্চিত্র যা মানুষকে সফলভাবে হাসিয়েছিল। Police procedures, local laws, and many other things. এত সফল মুভির ভিড়ে যে মুভিটা সে সময় সবচেয়ে বেশি আয় করেছিল তা হলো ইন্ডিয়ানা জোনস দ্য টেম্পল অফ ডুম। শুধু তাই নয়, ইন্ডিয়ানা জোনস দ্য টেম্পল অফ ডুম শুরু করে ইন্ডিয়ানা জোনস সিরিজের নতুন জার্নি। উন্নত প্রযুক্তির ব্যবহারে বর্তমানে নতুন নতুন সিনেমা তৈরি হলে 1984 সালে নির্মিত এই লিজেন্ডারি সিনেমাগুলো এই 21st সেঞ্চুরিতে এসেও দর্শকের কাছে সমান জনপ্রিয়। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। From Steven Spielberg and George Lucas. Indiana Jones. একটি নয়, দুটি নয়, একেবারে চারটি গল্প নিয়ে এবার ছবি করেছেন সন্দীপ রায়। ছবির নাম 4। চলুন জেনে নিই কি আছে এই মুভিতে। দুটো চরিত্র যখন আমার নিজের সৃষ্টি, তখন অলকা যখন আপনারই সৃষ্টি, তখন আপনিই বলুন সে মরবে কেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মসের ব্যানারে 13 জুন মুক্তি পেল 4। মুভিটি ডিরেকশন দিয়েছেন খ্যাতনামা পরিচালক সন্দীপ রায়। 4টি ছোট গল্প নিয়ে সন্দীপ রায় 4 তৈরি করেছেন। 2 মাস হলো আপনি এই শহরে বদলি হয়ে এসেছেন, আর এরই মধ্যে আপনার সব কীর্তির কথা প্রকাশ হয়ে পড়েছে। তা কি কীর্তি শুনি? পরশুরামের বটেশ্বরের অবদান, সত্যজিৎ রায়ের 2 বন্ধু এবং কাকতারুয়া, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা, এই 4টি গল্প অবলম্বনে ছবিটি নির্মিত। তারকাবহুল এই মুভিটিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, পীযূষ গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী এবং রজতাভ দত্ত। দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু তার জন্য এত রাতে একলা আসার খুব দরকার ছিল কি? এর আগে সন্দীপ যেখানে ভূতের ভয় ছবিতে 3টি ভিন্ন গল্প নিয়ে কাজ করেছিলেন। সত্যজিৎ রায়ের অনাথবাবুর ভয় আর ব্রাউন সাহেবের বাড়ি এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূত ভবিষ্যৎ, এই 3টি গল্পকে এক ফ্রেমে ধরেছিলেন পরিচালক। দর্শকদের প্রশংসাও জুটেছিল। সেই পথে এবারও হাঁটলেন পরিচালক। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, আমরা ঝিলিকের সাথে কথা বলছিলাম, এখন আমরা আবারও ফিরে যাব আড্ডায়। ঝিলিক, আবারও ফিরে আসলাম আড্ডায়, কারণ আপনার সাথে কথা বলে আমাদের মন ভরছে না। তো প্লেব্যাক তো করা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনার কি মনে হয় যে প্লেব্যাক সিঙ্গার আর নর্মাল সিঙ্গার এটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স, প্লেব্যাক আসলে আমরা যখন মানে পর্দার পেছনে গানটা হচ্ছে এবং আমরা যখন অ্যালবামের গান করছি, অ্যালবামের গানটা আসলে নিজের পছন্দের মতো করে করছি, নিজের যেটা মনে হচ্ছে যে না এটার মধ্যে এটা করলে ভালো হয় সেভাবে করছি। বাট ফিল্মের গান যেটা হয়, এক্সপ্রেশনটা ফ্যাক্ট। বিকজ আমি কখনো স্যাড সং করছি, কখনো রোমান্টিক সং করছি, তো সেরকম এক্সপ্রেশনটা থাকতে হবে। এবং আমার মনে হয় যে এটা এত সহজ না, এটা অনেক কঠিন। যারা এবং আমরা শিল্পীরা যারা আছি, আমাদের সবারই এটা স্বপ্ন থাকে প্লেব্যাক করার। তো আমারও সুযোগ হয়েছে কিছু করার এবং ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তবে সামনে আরো ইচ্ছে আছে প্লেব্যাক করার। ওকে, তো আপনি তো বললেন যে কোরবানি ঈদের জন্য আপনার অ্যালবাম রিলিজ হচ্ছে, বাট রোজার ঈদের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য কি? আর রোজার ঈদে এমনি আমার বিভিন্ন চ্যানেলে ঈদের প্রোগ্রাম তো আছেই, সেগুলো প্রচার হবে। এবং আমি ইচ্ছা আছে একটা আমার আগে অ্যালবাম থেকে একটা গানের মিউজিক ভিডিও রিলিজ দেওয়ার, যেটার কাজ আমি কিছুদিনের মধ্যে শুরু করব। তবে যদি সব ঠিকঠাক হয় ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো ভিডিওটা। তো ঝিলিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন তাহলে অবশ্যই বলুন। যারা এতক্ষণ যাবত প্রোগ্রাম দেখলেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ বাংলা গান শুনবেন, বাংলা গান শুনলে আমরা উৎসাহ পাই আরও কিছু গান করার, সুন্দর সুন্দর কিছু গান করার। এবং যমুনা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। সকল যারা কলাকুশলী আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন। থ্যাংক ইউ। ঝিলিক, আপনাকে আমরা এখনই ছাড়ছি না, আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসছি, কিন্তু আমরা যেতে যেতে গান দিয়ে শেষ করব। অবশ্যই। শোবিজ ওয়ার্ল্ড সম্পর্কে আপনাদের আপডেটেড করতেই আমাদের শোবিজ টুনাইট। যোগ দিন আমাদের সাথে প্রতিদিন রাত 8:30টায়। কিন্তু এখন সময় প্রায় 9টা, যেতে হচ্ছে আমাকে। কিন্তু আমি জানি আপনারা আছেন যমুনা টেলিভিশনের সাথে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ঝিলিক, আমরা গান দিয়ে শেষ করব। আমার একদম প্রথম মৌলিক গান যেটা ছিল নিজের গান, সেই গানটি করছি। গানটির নাম কৃষ্ণচূড়া। টিউন অ্যান্ড কম্পোজ করেছে বাপ্পা মজুমদার, লিখেছেন শফিক তুহিন। আমারে মন ময়ূরী নেচে ওঠে তালে তালে সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে।
কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছি মন বানানি আজ সেজেছি ওই 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 হই দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিই নীল আকাশ আজ সেজেছি ওই 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 ওয়াও